Welcome to this episode of Talking Point. Today in our studios we have got a parliamentarian from Sunamganj 3, Mr. M.A. Mannan. He is also the member of Central Working Committee of Bangladesh Awami League. He was a bureaucrat and he has joined active politics. He is a first-term MP. Welcome to this Talking Point show, Mr. M.A. Mannan. Thank you. It's a pleasure welcoming you. It's a pleasure talking to you, sir. আপনি একটু আমাদের দর্শকদেরকে বোঝাবেন যে আপনার এলাকার যে ভাটি এলাকা আপনি বললেন কিছুক্ষণ আগে, তো এই এলাকার স্পেশালিটিটা কি আছে, আপনার কি ধরনের লোকরা এখানে থাকে, কি ধরনের ব্যবসা? আমাদের এই এলাকা আমাদের অঞ্চলে বা দেশে ভাটি এলাকা নামে পরিচিত, কারণ এটার বছরের 6 থেকে 8 মাস এটা পানিতে ডুবো থাকে। এর বিশিষ্ট হলো যে অ্যাক্টিভ মাত্র ফসল, এটাকে আমরা বোরো ফসল বলি। আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে শিক্ষা দীক্ষায় অত্যন্ত পিছিয়ে আছে, যেহেতু স্কুল কলেজের সংখ্যা অনেক কম। এক গ্রাম থেকে আরেক গ্রামের দূরত্ব বেশি, হাওর এলাকা, ঢেউ থাকে, বর্ষা চলাফেরা করা যায় না, যোগাযোগের অবস্থা খুবই দুর্বল, নাজুক, বিদ্যুৎও নেই। বাংলাদেশের যে কয়েকটি এলাকা পিছিয়ে অবস্থায় আছে, মানে ব্যাকওয়ার্ড চিহ্নিত, যেমন উত্তর বাংলা রংপুরের মঙ্গা এলাকা বলতাম আমরা, কোস্টাল এলাকায় আমাদের সিডর এফেক্টের যে পটুয়াখালী বরগুনা এলাকাটা, চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াছড়িতে একটা পাহাড়ি এলাকা যেটা আমাদের আছে, এইখানেও আমরা ইন্ডেমিক্যালি পুয়ার বলতে পারি। ঠিক তেমনি আমার এই যে আমার সিট যেখানে সুনামগঞ্জ, এইটাও অত্যন্ত পভার্টি স্ট্রিকেন, লিটারেসিতেও আমরা ন্যাশনাল লিগের একদম নিচে আছি, সব দিক দিয়ে আমরা পেছনে আছি। এই হলো এটা বৈশিষ্ট্য। তো আপনি এই 3 বছর কয়েক মাসে what have you done towards the development of this area? Very important question. Its development is not a sort of a separate issue. It's part of the national development overall, because we get money out of the national budget. সরকারের বাজেট থেকে আমাকে যে টাকা দেওয়া হচ্ছে ভিন্নভাবে নয়। যেমন ধরুন শিক্ষাক্ষেত্রে সরকারের কিছু পরিকল্পনা আছে, সেটার বেনিফিট আমি আমার এলাকা পাই, সেটা আমরা ব্যবহার করছি। এছাড়া আমার এলাকার কিছু বিশিষ্ট বিষয় আছে যেগুলো বিশেষ করে নজর দেওয়া দরকার। আমার সুনামগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য আমরা এখন সিলেট হয়ে যাই, সিলেট হয়ে ঘুরে না গিয়ে আমরা একটা একটা ছোট শর্ট রাস্তা আছে ভায়া জগন্নাথপুর রানীগঞ্জ সেতু হয়ে, এটার জন্য আমরা কাজ করছি। বিদ্যুতের জন্য আমরা কাজ করছি। আমরা অনেকগুলা ক্ষেত্রে কাজ শুরু করেছি, অনেকগুলা ক্ষেত্রে এখনো শেষ করতে পারিনি। উই হ্যাভ মেড গুড প্রোগ্রেস। আমার বিশ্বাস আগামী বছরখানেকে আমরা অনেকগুলা বিষয় সেটেল করতে পারবো, তবে নতুন নতুন ইস্যু আবার চলে আসছে সামনে। আপনি যে সেতুর কথা বললেন, এটা কি মানে খুব এক্সপেন্সিভ প্রজেক্ট? হ্যাঁ, রানীগঞ্জ সেতু নামে পরিচিত। এটা একটা বড় সেতু। আপনি যদি সিলেট গিয়ে থাকেন রোডে, শেরপুরে একটা বিশাল সেতু আপনি পার হবেন, ওই একই নদীতে বেশ কিছু কিলোমিটার ডাউন স্ট্রিমে এটা একই ধরনের প্রায় 300 মিটারের মতো হয়, আমি অফ দ্য কাপ বলছি, এবং একটা গভীর নদী। এখানে একটা বড় সেতুর প্রয়োজন। আর আজকাল সেতু নির্মাণের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনাকে ওই পরিবেশের একটা স্টাডি করতে হয়, হাউ ইট উইল এফেক্ট দ্য রিভার্স অ্যান্ড দ্য আদার এরিয়াজ বা ফিশারিজ এন্ড দ্য পপুলেশনের উপরে, মানুষের জীবনযাত্রার উপরে, এইসব এনভায়রনমেন্ট বিশেষ করে এইসব স্টাডি করে আমরা রিপোর্ট এনেছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি তালিকা থাকে তাতে এটা আছে, একনেক কর্তৃক অনুমোদিত। টেকনিক্যালি আই এম অন ভেরি হার্ড গ্রাউন্ড। এখন বাজেটে টাকা পাওয়া সবচেয়ে বড় প্রশ্ন, এবং যেটা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, টাকার অভাব, টাকার শর্টেজ। হবে, ব্রিজ হবে। But this is not as critical as Padma Setu. Definitely not. In terms of size, in terms of importance, I would not say, although it is my own bridge. Padma is a national bridge. ওর তুলনায় টাকাও তো বোধহয় 50 ভাগের 1 ভাগ এখানে লাগবে না। But for our people in that seat, in that locality, this is as important as Padma. আমাদের যথেষ্ট লোকরা বিদেশে থাকে, তারা লাস্ট বোধহয় ফিসক্যাল ইয়ারে $13 বিলিয়ন রেমিটেন্সে পাঠিয়েছে। দিস ইজ এ হিউজ সাম। 60% অফ ইট হ্যাজ কাম ফ্রম মিডল ইস্ট। থিংস আর গেটিং ডিফিকাল্ট ওইখানে, কিন্তু এখনও মানে আমার মনে হয় যে খারাপ হইলেও বোধহয় 11 বিলিয়ন 12 বিলিয়ন এই বছরে আসবে। তো এই পয়সা যে, আর আপনার সিলেটবাসীরাও বিদেশে আছে, তো এই পয়সাটা তো ইউজ হইতে পারে নানান রকমের ডেভেলপমেন্টের কাজের জন্য। এটা কি হচ্ছে?
অবশ্যই হতে পারে, আপনি নিশ্চয়ই বলেছেন, কিন্তু টাকা তো ধরুন এখানে যিনি আছেন রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন, তিনি তো প্রাইমারিলি তার নিজের পরিবারের ব্যবহারের জন্য টাকাটা পাঠান। আমরা তো ফরেন এক্সচেঞ্জ হিসাবে আমাদের রিজার্ভটা স্ট্রেংথেন্ড হয়, বাট ইকুইভ্যালেন্ট লোকাল কারেন্সি তো অলরেডি এটা বেরিয়ে চলে যায় ওই ফ্যামিলির কাছে, সেই দিক থেকে এটা দেখার বিষয়। এছাড়া এইগুলোকে আমরা যে আমাদের ন্যাশনাল প্ল্যানিংগুলো করি, সেই প্ল্যানিংগুলোতে আমরা কয়েকটা সোর্স থেকে আমরা আমাদের অর্থের হিসাব করি। তার মধ্যে এক নম্বর হলো পারহ্যাপস রেমিটেন্সের যে মানে আয়টা, তারপরে গার্মেন্টস থেকে আয়, ফরেন লোন ঋণ, সফট টার্ম ঋণ যেগুলো আমরা নেই বিভিন্ন জায়গা থেকে, বা সরাসরি অনুদান যেগুলো পাই, এই সকল মিলেই তো আমার বাজেট তৈরি করি। সুতরাং এই রেমিটেন্স প্রবাহ যেটা, এইটার একটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রভাব আছে। তো এটা you think that is being fully utilized? No, I am not happy with the utilization. I would definitely like to be used better. We have very difficulties in this core. একটা হলো যে আমাদের যে machineries for implementing projects, our engineers, our officers, I was an officer myself, our system unfortunately is very slow, cumbersome, bureaucratic and dilatory. Every step it takes time, and that probably delays the whole process. তো এই সিস্টেমটা যেটা, এটা ইজ ইট দি লেগেসি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার অর দ্য ব্রিটিশ কলোনিয়াল ডেজ, না আমরা এটাকে আরো স্লো করে ফেলেছি? না, আমার মনে হয় না ইটস লেগেসি অফ দ্য ব্রিটিশ ডেজ। উই হ্যাভ নট বিন এবল টু চেঞ্জ ইট, ইজ আওয়ার ফল্ট। উই আর ইন্ডিপেন্ডেন্ট নাও, 40 years of our own, 20 years of পাকিস্তান, মিলে প্রায় 65 বছর হয়ে গেছে। আমরা চেঞ্জ করতে পারি না, আমার সেই সাহসের সঙ্গে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি না। অ্যাজ এ ডিস্টিংগুইশড ব্যুরোক্রেট অফ দ্য কান্ট্রি, আপনি মানে ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট উই নিড টু চেঞ্জ দ্য সিস্টেম? অ্যাবসলিউটলি, আমি আপনার সঙ্গে পুরোপুরি একবার, এটা আমার নিজের কথা, কিন্তু আমি সরকারের পক্ষে বলছি না। আমাদের বিউরোক্রেসিটা এটা ব্রিটিশরা তৈরি করেছিল ডেফিনেটলি তাদের কলোনিয়াল ইন্টারেস্ট ইন মাইন্ড। They wanted the law and order to be kept intact and extract as much as possible. আমরা তো সেই ভিউজ নয়, এবং আমরা যে ক্যাডার সিস্টেম নিয়ে, we have to share the wealth of the country with our own people. True. আমরা ক্যাডার গড়ে তুলেছি। নন প্রফেশনাল ক্যাডার কিভাবে হয়? প্রফেশনাল ক্যাডার হতে পারে, ডাক্তারের ক্যাডার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু রাইটার্সদের ক্যাডার কিভাবে হয়? ব্রিটিশরা তৈরি করেছিল এদেরকে ধরে রাখার জন্য। আমাদের কিন্তু এটা প্রয়োজন নেই, কিন্তু ক্যাডারগুলো খুবই শক্তিশালী, এবং ক্যাডারের সবচেয়ে ক্ষতি হলো ক্যাডারের সদস্য ক্যাডারের প্রতি তার আনুগত্য বেশি। হি ইজ কমিটেড টু হিজ ওন ক্যাডার রাদার দেন টু দ্য কান্ট্রি। এই স্টেপটা আমরা আনফরচুনেটলি, ট্রাইবাল ফিলিং আছে, অ্যাবসলিউটলি ট্রাইবাল, ফ্যামিলিয়াল, আমার ক্যাডার, হোয়াট এভার হ্যাপেন্স ফাইনালি ইন দ্য লং রান ইটস মাই ক্যাডার। সেই জন্যই বোধহয় অনেক সময় পুলিশ কোনো অন্যায় করলেও সাসপেন্ড হইতে বেশ সময় লাগে। পুলিশ ইজ অ্যাগেন, আই উড সে ইটস ডিফারেন্ট কেস অলটুগেদার, কারণ পুলিশ ইজ এ স্পেশালাইজড জব, যেমন আর্ম ফোর্সেস। You can't suddenly make somebody a policeman, give you a gun and go on to duty. It's not that. তবে হ্যাঁ, cadre feeling is there also in their profession, and it does affect their professional discharge of duties. True. আপনাদের এলাকায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কেমন আছে? Ordinarily it is very good. গ্রামাঞ্চলে, আমি গ্রামে বসবাস করি, বিকজ মাই কনস্টিটিউয়েন্টস লিভ দেয়ার। গ্রামাঞ্চলে দৈনন্দিন যে ক্রাইমগুলো আগে হয়তো ধান কেটে নিয়ে যেত, গরু চুরি করতো, নৌকা নিয়ে যেত, এগুলো প্রায় মোটামুটি নেই। নতুন ধরনের কিছু ক্রাইম দেশে এসছে, বিভৎস ধরনের, সেগুলো হয়তো একটা দুইটা হয় মাঝে মাঝে, আধুনিক ক্রাইম। কিন্তু হিউম্যান ট্রাফিকিং আমাদের দেশে আমি শুনি, আমাদের পশ্চিম বর্ডার হয়ে ভারত হয়ে অন্যান্য জায়গায় যায়, দারিদ্র্যের একটা বহিঃপ্রকাশ। তবে হিউম্যান ট্রাফিকিং যদি আলটিমেটলি এগিয়ে জবে কোথাও গিয়ে ল্যান্ড করে, ওমান যাক আর সৌদি আরবে যাক আর বোম্বেতে যাক, যদি কাজে ঢুকে যায়, ভালো কাজে বা মোটামুটি ভালো কাজে, এক্স্যাক্টলি আই উড সে আলটিমেটলি দে আর ইকোনমিক মাইগ্রেন্টস। রিসেন্টলি বাংলা চ্যানেলে ছিল, ঢাকা থেকে খবর আসলো যে সাম বয়েজ ওয়্যার সেন্ট টু আই থিঙ্ক সাউথ আফ্রিকা, কিন্তু অন ওয়ে ওই টানজানিয়ার কোনো জেলে পড়ে আছে। স্ক্রুপলাস এজেন্টরা পাঠিয়েছে, তারা যে আশা নিয়ে গেছিলো সব কিছু বিক্রি করে, যে ঘর বাড়ি সব, বাপ মারাও মানে দিয়ে সাপোর্ট করেছে। কিন্তু এই ধরনের জিনিস এজেন্টরা তো দে আর অপারেটিং অ্যাট এ লোয়ার লেভেল, অ্যাট গ্রাস রুট লেভেল, ওইখান থেকে লোকদেরকে ধরে, সবুজ একটা স্বপ্ন দেখায়, তারপরে নিয়ে যায়। তো এটা সম্বন্ধে কি আমরা অ্যাডমিনিস্ট্রেশন কিছু করতে পারে না? Absolutely. When we catch, we get complaints, we inquire into, and there are cases we try, but law is not as fast as the criminals are,
and there is always a competition between the two, and everywhere, all over the world, the law loses to the criminals immediately. They are one step ahead. They are always one step ahead. And with the modern equipments and প্রযুক্তি যেটা আমরা বলি, definitely. না তো কিন্তু এই মডার্ন ইকুইপমেন্টস তো পুলিশ ফোর্সের কাছেও আছে, ল অ্যান্ড অর্ডার যারা We are behind. we are behind. They get it quickly. তাদের তো কোনো নিয়ম কানুন নাই, কিনে ফেলে বাজার থেকে। আমাদের তো বাজেটে আনতে হয়, পাস করাতে হয়, অনুমোদন লাগে। We are behind. Well, you hit the nail. আমাদের যে ডিজিটাল বাংলাদেশ করব, তো আমরা যে অ্যাচিভ করব, তো ইফ আওয়ার পুলিশ আর নট ইকুইপড উইথ দ্য রাইট টুলস, ইকুইপমেন্টস, তাহলে আমরা কেমন করে ক্রিমিনালদেরকে ধরবো এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বেটার কেমন করে হবে? ওকে, ওয়ান বাই ওয়ান আমরা পুলিশের সংখ্যা বাড়িয়েছি, কারণ আমাদের লোক সংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা খুবই কম ছিল। উই হ্যাভ রিক্রুটেড ফিউ থাউজেন্ডস। আমরা থানাতে নতুন গাড়ি দিচ্ছি, অনেকগুলো গাড়ি দেওয়া হয়েছে, সব থানা দেওয়া হয়নি, বাট অনেকগুলো গাড়ি দেওয়া হচ্ছে। ওয়াকি টকিজ উই আর প্রোভাইডিং টু দ্য পুলিশম্যান। ইকুইপমেন্টস আমরা স্ট্রেংথেন করার চেষ্টা করছি, নতুন থানা বিল্ডিং আমরা নির্মাণ করছি, ব্যারাক্স বানাচ্ছে। তবে আমি যেটা প্রথম বললাম যে আমাদের প্রয়োজনের তুলনায় কম হচ্ছে এবং ধীরগতিতে হচ্ছে, কারণ এক কথাই শুধু আমাদের অর্থের অভাব। We are not as rich as many countries are. I think we have enough money, but the thing is, probably it's not being utilized in the right way. কারণ অপচয় হচ্ছে পয়সাটা নিশ্চয়ই, কারণ এত পয়সা যখন আসে তখন সব তো মানে খরচা হচ্ছে না, নিশ্চয়ই করাপশন আছে somewhere, and we do read news stories. They are not all coming from the wrong sources. তো নিশ্চয়ই there is a case to be addressed here. Sure. That জি, আপনি দুটো বিষয় এনেছেন এখানে, করাপশন আর অপচয়। করাপশন তো আমাদের এখানে আগাগোড়াই ছিল, এখন আছে, কিন্তু আমি ব্যক্তিগত মনে করি করাপশনের চেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের অপচয়ের মাধ্যমে। কাজ না করা, কাজ ফেলে রাখা, এতে যে টাইম লস হচ্ছে বা টাকা ফেরত যাচ্ছে, কাজে লাগছে না, এর কিন্তু প্রভাব বা ক্ষতিকর প্রভাব ওই চুরি, কয়েক টাকা চুরির চেয়ে বেশি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা দুর্নীতির মাধ্যমে আমাদের দেশে যে অর্থ অপচয় করি, তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ আমরা অপচয় করি অপচয়ের মাধ্যমে, এবং সিস্টেমিক লস করে, এবং কাজ না করে, কাজ ডিলে করে, এসব করে। এবং এটা আনফর্চুনেটলি আমাদের কিছুটা জাতিগত বৈশিষ্ট্য আমি বলবো, আনফর্চুনেট আই হ্যাভ টু অ্যাডমিট ইট। কিন্তু আবার আমি বয়স্ক মানুষ, অনেকদিন কাজ করেছি, আমার প্রথম চাকুরির জীবনে যা দেখেছিলাম তার তুলনায় সিচুয়েশন আমি মনে করি একটু বেটার হয়েছে। আগামীতে আমি আশাবাদী আরও ভালো হবে। হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ আপনি মনে করছেন মানে বেটার হয়েছে, কি পার্সেন্টেজ, কি পরিমাণ বেটার হয়েছে? কোয়ান্টিফাই করা ডিফিকাল্ট, আই ডোন্ট হ্যাভ এ স্টাডি ইন মাই ওন হ্যান্ড। এটা ইটস এ কোয়েশ্চন অফ আপনি মোর কনসেপচুয়াল ধারণা থেকে বলছি। আমি জীবনের প্রথম দিকে যখন চাকরিতে ঢুকি, যে বেতন ভাতা বা সুযোগ সুবিধা ছিল অত্যধিক নিম্ন মানের বা নিম্ন পর্যায়ের ছিল, কারণ আমাদের আয়ও খুব কম ছিল। তার তুলনায় এখনকার যে একজন আমলা সরকারি চাকরিতে ঢুকছে, আমাদের সময়ের তুলনায় সে অনেক কমফোর্টেবল ঢুকতে পারছে। এবং এখন জিনিসের দামও তো বাড়ছে, জিনিসের দাম তুলনামূলকভাবে কম বেড়েছে। আমি এটা বোধহয় আপনি স্বীকার করবেন। ইভেন নিকট অতীতের কথা যদি আমরা বলি, গত 4 বছর 3 বছর আমাদের আওয়ামী লীগের সময়ে সার্বিকভাবে প্রাইস সিচুয়েশন হ্যাজ বিন আন্ডার কন্ট্রোল। এবার তো সবাই স্বীকার করে, গত রমজান মাসে বোধহয় এটা আনইউজুয়াল যে একটা আইটেম যেগুলো মানুষের দৈনন্দিন ব্যবহার করে মার্কেট থেকে উদাও তো হয়নি, দামও বাড়েনি। এমনকি গত সপ্তাহে আমি ইন্টারনেটে পড়লাম সোয়াবিন, উইচ ইজ এ ভেরি মেজর আইটেম অফ ডেইলি কনজাম্পশন, 5 টাকা করে লিটার কমে গেছে। ভেরি ভেরি স্ট্রাইকিংলি একটা অন্য জিনিস, এবং এটা ভালো বলে আমি মনে করি। খাদ্য ব্যাপার হতো, মানে রাইস প্রোডাকশন হ্যাজ গন আপ, paddy production has gone rice production has gone up. We are glutted with rice now. এবং অনেক আমাদের কৃষক ভাইয়ের যাদের একটু ঘরে ধান চাল বেশি, তারা তো কমপ্লেন করেন যে সরকার এগুলো এত প্রোডাকশন করেছে যে আমরা এখন আমাদের ধানের দাম পাচ্ছি না। কিন্তু আমাদের তো গরিবের দিকে নজর আমাদের বেশি দিতে হয়, যারা করে খায়, and they buy rice at the rate of টাকা 25 a kg in the market, unbelievably low in our context. অনারেবল এমপি সাহেব, ইনশাআল্লাহ আমরা একটা ব্রেকে যাব। ব্রেক থেকে আসার পর ইনশাআল্লাহ we will talk about other matters of interest. Thank you. দর্শক মণ্ডলী, ইনশাআল্লাহ আমরা ব্রেকে যাই, তারপর এসে আবার কথা হবে। থ্যাংক ইউ। আপনারা দেখছেন টকিং পয়েন্ট।